ঈদ ঘিরে রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের 18টি পশুর হাট, আবাসিক এলাকায় হাট বসানোর উদ্যোগে নগরবাসীর ক্ষোভ। দেশি কাঁচা চামড়ার দাম নেই, উল্টো বছরে $100 মিলিয়ন আমদানি, রপ্তানি তো মিলছে না ন্যায্য মূল্য। যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি আইফোনের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, উল্টাপাল্টা সিদ্ধান্তে ক্ষুব্ধ মার্কিনিরা। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনায় টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত, বাফুফের আন্তর্জাতিক মানের মাঠ তৈরির পরিকল্পনা। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্থায়ী এবং অস্থায়ী মিলে 18টি কোরবানির পশুর হাট বসাতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। হাটের কার্যক্রম চলবে 1 জুন থেকে ঈদের দিন পর্যন্ত। এছাড়া হাট কেন্দ্রিক চাঁদাবাজি এবং অপরাধ ঠেকাতে কঠোর মনোভাব প্রশাসনের। তবে কোনো কোনো হাট আবাসিক এলাকায় বসতে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিস্তারিত দেখুন সানি মৃধার প্রতিবেদন। চলছে বিরামহীন কর্মযজ্ঞ। এই ব্যস্ততা জানান দিচ্ছে আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে কুরবানির পশুর হাট। তাই তো শেষ সময়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে হাট প্রস্তুতের চেষ্টা। ঈদুল আজহা ঘিরে আগে থেকেই প্রস্তুত করা হচ্ছে পশু বিক্রির হাট বাজার। এরই মধ্যে হাটের ইজারা দিতে উন্মুক্ত করা হয়েছে দরপত্র। কেউ কেউ সর্বোচ্চ দরপত্র দাখিল করে বুঝে নিয়েছে কয়েকটি হাটের ইজারাও। এবছর কোরবানি উপলক্ষে স্থায়ী অস্থায়ী মিলিয়ে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে 18টি হাট বসার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির অধীনে উত্তরা 16 ও 18 নম্বর সেক্টর, ভাটারা ও মিরপুর 6-এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা সহ 9টি স্থানে হাট বসবে। আর স্থায়ী হাট হিসেবে পশু কেনা বেচা হবে গাবতলীতে। তবে আইনি জটিলতায় এবার মেরাদিয়া ও আফতাবনগরে বসবে না কোনো পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটির সারুলিয়া, হাজারীবাগ, শ্যামপুর সহ 9টি স্থানে বসবে পশুর হাট। এসব হাটের বর্জ্য ব্যবস্থাপনায় ইজারাদারদের করা হয়েছে সতর্ক। ইজারাদারের চুক্তিতেই থাকে যে তাকে এইটা পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আমরা একটা কাজ করে থাকি আগে থেকে যে এইটা অপসারণ যদি তারা না করে তাহলে এটা অপসারণ করতে যে পরিমাণ খরচ লাগতে পারে তার আমরা অ্যাডভান্স একটা টাকা নিয়ে রেখে দিই। আর্থিক লেনদেনের নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বুথ থাকবে। প্রতি বছরের মতো এবারও বেশ কিছু আবাসিক এলাকায় হাট বসানোয় অসন্তোষ এলাকাবাসীর মাঝে। তাদের অভিযোগ, রাস্তা আটকে এসব হাট বসায় ব্যাহত হয় যান চলাচল, পাশাপাশি পশুর বর্জ্যে সৃষ্টি হয় ভোগান্তি। যখন হাটটা কমপ্লিটলি বসে যাবে, কমপ্লিটলি হবে, তখন এইখানে রাস্তাটা ডিরেক্ট ব্লক হয়ে যাবে। একটা বেরিবাদ আছে, 30 ফুট একটা রাস্তা আছে কালীনগর নিজদা, ওই সব জায়গায় হয়ে গেলে ভালো হয়। ব্যাপারীরা এখানে রাত্রে ঘুমায়, এরা গরু ইয়াটা করে এলাকাবাসীর মানুষের কষ্ট দেয়, মুসলিদের কষ্ট দেয়। গরু বড় আসলে হাট আসলে আমরা ব্যারিনের কায়দা থাকে না, এটা রোডের উপরে আসলে সব দিকে অনেক সমস্যা হচ্ছে। এদিকে কোরবানির হাট ঘিরে চাঁদাবাজি সহ অপরাধ রুখতে কঠোর অবস্থানে থাকবে সরকার। যে কোনো অপরাধের তথ্য দিতে 24 ঘন্টা হেল্পলাইন নম্বর চালু থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, কোরবানির হাট ও এর আশপাশে যানজট এড়াতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে, গরুরহাট কেন্দ্রিক ট্রাফিক ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাইম ডিভিশনের ফোর্স। এছাড়া গরুরহাট ব্যবস্থাপনার জন্য 2 সিটি কর্পোরেশনের সাথে আমাদের উল্লেখযোগ্য সভা হয়েছে। সবাই গরুরহাট ম্যানেজমেন্ট অন্যান্যবারের তুলনায় যাতে ভালো হয় সেজন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুর হাটে অনিয়ম রোধে মোবাইল কোর্ট চালানোর কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছরই নির্ধারিত স্থানের বাইরেও চলে কুরবানির পশু বেচা বিক্রি। এর ফলে আশপাশের জায়গায় বর্জ্য জমার পাশাপাশি দেখা যায় বিশৃঙ্খলা। এসব বিবেচনায় এবার নির্ধারিত স্থানের বাইরে কুরবানির পশু বেচা বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইজারাদাররা এই নিষেধাজ্ঞা কতটুকু মানেন বা না মানলে কোন ধরনের পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ,
সেটাই এখন দেখার অপেক্ষা। সানিম মৃধা, এখন, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের খামারিদের। এবছর সিরাজগঞ্জে প্রায় 18,000 খামারে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন জাতের ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া পালন করছেন খামারিরা। এসব খামার থেকে এবছর প্রায় 6.5 লাখ গবাদি পশু প্রস্তুত হচ্ছে কোরবানির ঈদে বিক্রির জন্য। বিস্তারিত রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। দেশের বৃহত্তম পশুপালন এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। এ জেলায় গবাদি পশুর সুনাম ও চাহিদা থাকায় প্রতি বছরই ঈদুল আজহায় বিক্রির জন্য গবাদি পশু প্রস্তুত করেন সিরাজগঞ্জের খামারিরা। সিরাজগঞ্জের খামারে নির্ঝর খান 2018 সালে শখের বশে গরু পালন করলেও বর্তমানে তার খামারে বাণিজ্যিকভাবেও বিভিন্ন জাতের ষাঁড় মোটাতাজা করা হচ্ছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবছর প্রায় 100টি বিভিন্ন জাতের ষাঁড় কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করছেন। প্রায় 30 থেকে 40টার মতো গরু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে, কিছু বুকিংয়ে আছে, আর বাকিগুলো আশা করছি যে এবার যেহেতু বর্ডারগুলো অলরেডি ক্লোজ করে দিয়েছে, বন্ধ করা আছে, বাইরে থেকে গরু আসতেছে না, তো আশা করি যে এবার মনে হয় গরুগুলো বিক্রি হয়ে যাবে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 18,000 খামারে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সবুজ ঘাস, খড় ও ভুসি সহ নানাদার খাবারের মাধ্যমে ষাঁড় মোটাতাজা করছেন তারা। তবে গরুর খাবারের দাম বেশি হওয়ায় প্রান্তিক খামারিদের খরচ বেড়েছে পশুপালনে, তাই এবার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। গমের ভুসি, কালার ভুসি, আরো কয়েক রকমের ভুসি আছে। খাওয়া দাওয়া শেষে মনে করেন যে গরুগুলো সব ধোয়া করি। খাবারটা খাওয়ালে আমরা যে খাবারটা দিই, এতে রোদ্রিতে যদি গরু যায়, কোনো রকমের গরু মানে শ্বাস প্রশ্বাসের কোনো রকমের সমস্যা হয় না। এই গরু 3 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত আছে, সব ধরনের গরুই আমরা লালন পালন করে থাকি। যদি বাইরে থেকে গরু আসে তাহলে আমাদের লসের সংখ্যা, আর যদি বাইরে থেকে গরু না আসে তাহলে হয়তো আমরা লাভবান হতে পারি। কোরবানি উপলক্ষে ষাঁড় সহ বিভিন্ন ধরনের গবাদি পশু মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাকৃতিক খাবার খাওয়ায় যাতে মোটাতাজা করতে পারে এই ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায়। চলতি বছর জেলায় প্রায় 6.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা, যার বাজার মূল্য অন্তত 3,000 কোটি টাকারও বেশি। এখন সিরাজগঞ্জ। গেল এক দশকে উল্লেখযোগ্য হারেই বেড়েছে জুতাসহ চামড়াজাত পণ্যের দাম, অথচ গুণগত মান ভালো হলেও যেন মূল্যহীন হয়ে পড়েছে দেশি কাঁচা চামড়া। প্রতি বছরই দাম না পেয়ে হাহুতাশ করেন কোরবানি দাতা, চামড়ার আড়তদার কিংবা ব্যবসায়ীরা, অথচ বিদেশ থেকে প্রতি বছর আমদানি হয় $100 মিলিয়ন চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, সনদ না থাকায় বিপুল মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে। অন্যদিকে চামড়া রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। চামড়া শিল্প কাঁচামালের দিক থেকে তৈরি পোশাক শিল্পের পুরো বিপরীত, কারণ পোশাক শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আসে, অন্যদিকে দেশেই পর্যাপ্ত সরবরাহ আছে কাঁচা চামড়ার। তবুও পোশাক শিল্পের মতো বিকশিত হয়নি চামড়া শিল্প। কেন এমন দশা? দেশে কোরবানির ঈদে অনেকটাই মূল্যহীন হয়ে যায় চামড়া, অথচ উল্টো প্রতি বছর প্রায় $100 মিলিয়ন বা 1000 কোটি টাকার চামড়া আমদানি করে জুতাসহ চামড়াজাত পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলো। কারণ বিশ্বের নামিদামি কোম্পানিগুলো পরিবেশ সনদ ছাড়া LWG না থাকলে সে প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে না। তবে দেশের মাত্র 6টি ট্যানারি আছে যাদের এ সনদ আছে, কিন্তু তাদের পক্ষে জুতা তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর চামড়ার বিপুল চাহিদা পূরণ করা সম্ভব হয় না। ফলে দেশের চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আমদানি করতে হয়। খুলনাতে আছে 2টা আর ঢাকাতে আছে 2টা। তো এখন আরও ফ্যাক্টরি দরকার, কারণ এখনও পর্যন্ত বাংলাদেশে যারা প্রোডাকশন করছে বিভিন্ন ব্র্যান্ড, শু বলেন বা লেদার গুডস বলেন, ম্যাক্সিমাম লেদার আসতেছে বাইরে থেকে। আমরা সাপ্লাই দিতে পারছি না, শুধু কমপ্লায়েন্স ইস্যুতে। তথ্য বলছে 2024-এর জুলাই থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত 10 মাসে চামড়া রপ্তানি হয়েছে $107 মিলিয়ন, যা আগের বছর ছিল $117 মিলিয়ন। রপ্তানি কমেছে 8.24%। তবে এবছর চামড়াজাত বিভিন্ন পণ্যের রপ্তানি কমলেও
চমক এসেছে চামড়ার জুতা রপ্তানিতে। এক বছরে চামড়ার জুতা রপ্তানি বেড়েছে প্রায় $110 মিলিয়ন। খাত সংশ্লিষ্টরা বলছেন, চামড়া আমদানি কমিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ট্যানারিগুলোর LWG সনদের বিকল্প নেই। বাংলাদেশের 6টির বিপরীতে ভারতে এমন প্রতিষ্ঠান আছে অন্তত 139টি, চীনে 103টি, ইতালিতে 68টি এবং ভিয়েতনামে 14টি। সনদ না থাকায় দেশের চামড়া সস্তায় বিক্রি হচ্ছে চীনের বাজারে, কমছে বৈদেশিক মুদ্রা আয়। চাইনিজ বায়াররা আমাদের এখান থেকে একটা সুবিধা নিচ্ছে, যেহেতু আমাদের অন্য জায়গায় আমরা বিক্রি করতে পারছি, কারণ আমার CTP নাই, LWG সার্টিফিকেট নেই। তো আমি যে চামড়াটা আমার $1.5 বিক্রি করতে পারবো, এটাকে আমাকে 50% কমে দামে চায়নার কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ অল্টারনেটিভ কোনো আমার কাস্টমার নাই। যদি আমার এটা থাকতো LWG সার্টিফাইড হতো, অন্তত 20টা ট্যানারি যদি থাকতো, আমার মনে হয় আমার এখন যে ফরেন কারেন্সি আর্ন করতেছে ডাবল হয়ে যাবে। দেশে চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা। এ সময় বৃহত্তর চট্টগ্রামের আড়তদাররা প্রায় 3,60,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। কিন্তু চামড়ার প্রকৃত মূল্য না পেয়ে আড়তদার, কোরবানিদাতা, ট্যানারি মালিক সবাই ক্ষতিগ্রস্ত হন। যে গরম পড়তেছে, 12 ঘন্টার মধ্যে 8 থেকে 12 ঘন্টার মধ্যে মালগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। পটি গ্যাস আমরা কিনে রাখে দিছি, এখান থেকে রুগ গেছে বা খেরো গেছে, দরদামে হয় নাই, রাখতে তারপর দিন সকালে এখানে আনছে, চামড়াগুলি নষ্ট হয়ে যায়। সরকার প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয়। এতে করে বিদেশি ক্রেতারা দাম জেনে যাওয়ায় তাদের সাথে দর কষাকষির সুযোগ আর থাকে না বলেও দাবি ট্যানারি মালিকদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সাতক্ষীরার বাজারে কমেছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ। সবজির পাশাপাশি পেঁয়াজ, রসুনের দাম বাড়লেও কমেছে আলুর দাম। এদিকে কক্সবাজারে চাষের মাছের সরবরাহ এবং দাম অনেকটাই স্বাভাবিক। তবে সাগরে মাছ শিকারে চলমান নিষেধাজ্ঞায় সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। তবে রাজীব, আপনার কাছে শুনতে চাই, সাতক্ষীরার সবজির বাজারে সংকট কি নিয়ে, সরবরাহের কারণ সংকট, এই সরবরাহ যে কমার ফলে এই যে বাজার পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা আছে কিনা কর্তৃপক্ষের তরফ থেকে? রওশন, বছরের এই সময়টিতে সাতক্ষীরার অধিকাংশ এলাকার যে সমস্ত ফসলি জমি রয়েছে সেগুলোতে অনাবাদি পড়ে থাকে, কারণ এই অঞ্চলে লবণাক্ততার মাত্রা অনেকটা বেশি, যে কারণে আসলে বৃষ্টির পানি না আসা পর্যন্ত এখানে অধিকাংশ এলাকাতে আসলে ভালো ফসল উৎপাদন হয় না। এখানে ধান কিছুদিন আগে যে ধানটি ছিল, ধানটি তোলার পরে আসলে জমিগুলো এখন পতিত অবস্থায় রয়েছে এবং এটিতে আগামী বর্ষা মৌসুমে যখন চাষাবাদ শুরু হবে তখন কিন্তু আবারও সবজি উৎপাদন বাড়বে, তারপরে বাজারে কিন্তু তখন সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন এখানকার যারা কৃষক তারা এবং ব্যবসায়ীরা। বলছেন যে এখন বর্তমানে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে যে সবজিগুলো আসছে এগুলো মূলত আসছে খুলনার 18 মাইল বাজার এলাকা থেকে। ওই সমস্ত এলাকার যে সমস্ত সবজি এবং কেশবপুর, মনিরামপুর, যশোরের যে কয়েকটি উপজেলা রয়েছে সেখানকার সবজিগুলো মূলত এই বাজারে এসে বিক্রি হচ্ছে, যার পরিমাণ খুবই সীমিত, যে কারণে আসলে মূলত এখানকার বাজারে সবজির দাম কিন্তু অনেকটাই বেশি। এছাড়া এখানকার সীমিত পরিমাণে যে সমস্ত ঘেরের আইলে বা ঘের এলাকায় যে সমস্ত সবজিগুলো উৎপাদন হয় সেগুলোই মূলত বাজারে আসছে। তো বর্তমানে এখানে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে উচ্ছে এবং পটল সহ এই গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি রয়েছে সেগুলো, লাউ, পেঁপে সহ এই ধরনের সবজিগুলো বেশি পাওয়া যাচ্ছে এবং এগুলোর দাম প্রতি কেজি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 70 টাকার মধ্যে। বেগুন গত কয়েক সপ্তাহ আগে যেটি 30 থেকে 35 টাকা ছিল সেটি এখন বেড়ে 40 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। এছাড়া পটল যেটি কয়েকদিন আগেও 30 টাকা বিক্রি হচ্ছিল সেটি এখন 40 থেকে 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। পাইকারিতে দামটি কিন্তু 5 থেকে 6 টাকা পর্যন্ত কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কুরবানিকে সামনে রেখে এখানে পেঁয়াজ, রসুনের দাম কিন্তু বাড়িয়েছেন ব্যবসায়ীরা, যেটি কয়েকদিন আগেও 40-45 টাকা যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল সেটি এখন 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম কিছুটা কম রয়েছে, আলু এখন এখানে 20 থেকে 25 টাকা 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কোনো কোনো আলুর আকার জাত ভেদে আলু কিন্তু এখানে 25 টাকা থেকে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো সব মিলিয়ে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে এখন সবজি সরবরাহ কম থাকলেও এখানে মৌসুমি ফল আমের কিন্তু সরবরাহ বেড়েছে, কারণ এই বছরে
এই সময়টিতে প্রচুর পরিমাণে আম কিন্তু বাজারে আসতে শুরু করেছে। সকাল 8টা থেকে এখানে আমের বাজার শুরু হয়, কাঁচা বাজারটি কিন্তু 8টা পর্যন্ত চলে। তো এই আমের কারণেও কিন্তু বাজারে সবজি কিন্তু কম আছে এবং আম কিন্তু প্রচুর পরিমাণে আম আসছে, কারণ এখানকার এখন এই বাজারটি আমের কারণে মূলত ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। মূলত প্রতিদিন এখন হিমসাগর যে আমটি সেটি আম ভাঙা হচ্ছে, যে কারণে কাঁচা বাজার এখন আমের বাজার হিসেবে পরিচিত হয়েছে। প্রতিদিন বেলা 12টা পর্যন্ত কিন্তু এই আমের বাজার চলছে। বর্তমানে আমের দাম কিছুটা কম। এখানে ব্যবসায়ীরা বলছেন যে প্রচুর পরিমাণে আম বাজারে আসার কারণে আম বিক্রি হচ্ছে 1500 টাকা থেকে 2200 টাকা, 2500 টাকা সর্বোচ্চ প্রতি মন, যেটি কয়েকদিন আগেও প্রায় 3000 টাকা মন বিক্রি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে বাজারে আমের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমের দামটি পড়ে গেছে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ী। আগামীতে একটা ঝড়ের পূর্বাভাস রয়েছে, সেই ঝড়ের পূর্বাভাসকে কেন্দ্র করে অনেকেই একযোগে আম ভাঙছেন, যার কারণে বাজারে আমের সরবরাহ বেড়েছে, যে কারণে দাম কিছুটা কম। এছাড়া বাইরে থেকে ক্রেতারাও কম আসছেন বলে অভিযোগ করেছেন এখানকার ব্যবসায়ীরা। তবে এই যে ঘূর্ণিঝড়ের সংখ্যাটি রয়েছে, সংখ্যাটির পরে কিন্তু আমের দাম আরো বাড়বে, কারণ তখন আমের সরবরাহ বাজারে কমে যেতে পারে। তো সব মিলিয়ে এই ছিল সাতক্ষীরা কাঁচা বাজারের সবশেষ তথ্য। দর্শন, সবজির বাজার পরিস্থিতি জানছিলাম সাতক্ষীরার প্রতিনিধির কাছ থেকে। এবার জানতে চাই মাছ বাজারের পরিস্থিতি। কক্সবাজারে আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে কোন মাছ কত দরে বিক্রি হচ্ছে, এবং আরেকটি বিষয় জানাবেন, এই যে সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা এটা কবে নাগাদ শেষ হবে? রোশন, সমুদ্রে মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞাটি চলছে সেটি অনেক ক্ষেত্রে আসলে এখানে উপকূলে, কক্সবাজার উপকূলে মানা হচ্ছে না। অনেকে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাচ্ছেন, এবং সেটি আমরা দেখছি যে সাগরের যেসব মাছ এখানে কক্সবাজারের বাজারগুলিতে এসে সেটির সরবরাহ কিছুটা কমলেও প্রায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এখানে মিলছে, এবং চাষের মাছের যে সরবরাহ সেটি প্রায় অপরিবর্তিত রয়েছে, দামও প্রায় অপরিবর্তিত রয়েছে। এবং এখানে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি, চাষের মাছের মধ্যে রুই বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা প্রতি কেজি, এবং এখানে কাতাল বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা প্রতি কেজি। এর বাইরে এখানে যে পাবদা মাছ সেটি বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি, এবং অন্যান্য যে সামুদ্রিক মাছ এর মধ্যে ইলিশের দেখা আমরা দেখেছি, ইলিশের দেখা পেয়েছে, এবং এখানে 1 কেজির বেশি ওজনের যে ইলিশ সেটি কিন্তু 2200 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এবং 700 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা পর্যন্ত। এবং এখানে বিভিন্ন আকারের আসলে কোরাল মাছও পাওয়া যাচ্ছে। কোরাল বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা প্রতি কেজি আকার ভেদে, এবং রূপচাঁদা বিক্রি হচ্ছে 1100 থেকে 1500 টাকা পর্যন্ত। এর বাইরে এখানে সুরমা বিক্রি হচ্ছে 280 টাকা, কালো চাঁদা বিক্রি হচ্ছে 280 টাকা প্রতি কেজি। এর বাইরে ছুরি বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি, লইট্টা বিক্রি হচ্ছে 250 টাকা প্রতি কেজি, এবং মলা যে ছোট আকারের মাছ, মলা বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি, কাচকি বিক্রি হচ্ছে 300 টাকা, চাপিলা বিক্রি হচ্ছে 160 টাকা প্রতি কেজি। সব মিলে এই যে নিষেধাজ্ঞাটি চলছে, আমরা দেখছি যে নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন জায়গা থেকে জেলেরা মাছ ধরে এইসব বাজারে নিয়ে আসছেন, এবং সেগুলো কিন্তু এখানে অবাধে বিক্রি হচ্ছে, এবং দামটা মূলত নিষেধাজ্ঞা শুরুর আগে যে দামটি ছিল সেই তুলনায় 50 থেকে 100 টাকা পর্যন্ত সামুদ্রিক মাছের ক্ষেত্রে দাম বেড়েছে। তবে চাষের যে মাছ, সেই চাষের মাছের দাম যেহেতু অপরিবর্তিত রয়েছে, সেটি নিয়ে কিছুটা স্বস্তি ক্রেতাদের মাঝে রয়েছে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু সারা বছর আসলে একটা দীর্ঘ সময় তারা দুর্যোগের মধ্য দিয়ে যান, বিশেষ করে এই সময়টা দুর্যোগের মধ্য দিয়ে যান, এবং তার উপর বিভিন্ন সময় মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞার সময়টা আসে, সেই সময়টাতে তারা মাছ ধরতে যেমন যেতে পারেন না, তারা যখন বছরের অন্যান্য সময়টাতে সমুদ্রে যাচ্ছেন তখন কিন্তু সেখানে যে পরিমাণ মাছ আসলে তারা পাওয়ার কথা সেটি তারা পাচ্ছেন না। এবং সব মিলে বিক্রেতাদের মাঝে যেমন মাছ ধরার কম নিয়ে যেমন অস্বস্তি আছে, তেমনি এখানে যারা বাজারের সাধারণ ক্রেতা রয়েছেন তাদের মাঝে বিভিন্ন মাছের দাম নিয়ে কিন্তু অস্বস্তি রয়েছে। এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে আবারও মাছ ধরার মৌসুম যখন শুরু হবে, এই নিষেধাজ্ঞা কেটে যাবে, তখন বিভিন্ন মাছের দাম আবারও স্বাভাবিক হয়ে আসবে, এবং সেই প্রত্যাশায় তারা কিন্তু করছেন। রোশন, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। মাছের দাম দর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।
সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাজার। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বললেও প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে বিএনপির সমর্থন পাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা দেশকে রাজনৈতিক সংকটে ফেলবে বলে মত জামায়াতে ইসলামীর। সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার পাশে থাকার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। একদিকে বিএনপি সমর্থিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথ গ্রহণের ইস্যু, বিএনপির 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি, সাথে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে 3 উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে পদত্যাগের দাবি, সেনা প্রধানের নির্বাচন নিয়ে মন্তব্য সহ নানাবিধ কারণে রাজনীতির অন্দরে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা গণমাধ্যমে প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এনসিপি ও জুলাই বিপ্লবের একাধিক সংগঠক ভুল ত্রুটি শুধরে সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। রাজনীতির এমন পরিস্থিতিকে জাতীয় নাগরিক পার্টির এই নেতা দেখছেন আধিপত্যবাদী শক্তির চক্রান্ত হিসেবে। ডক্টর মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানানোই চক্রের মূল লক্ষ্য বলেও অভিযোগ তার। ভারত এখানে একটি 111 সরকার কায়েম করতে চাচ্ছে। তারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ডিস্টার্ব করতে যাচ্ছে। তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, বাংলাদেশকে গাজার মতো ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে এবং বাংলাদেশে একটি দুর্ভিক্ষ নিয়ে আসতে চাচ্ছে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি মহল পায়তারা করছে। চলমান রাজনৈতিক জট নিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা ও তার পদত্যাগ গভীর রাজনৈতিক সংকট তৈরি করবে। তাই তাদের দল ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন জানিয়ে যাবে। ওনার স্বাভাবিক কাজে কারোই এখানে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। 2 নম্বর হচ্ছে, ডক্টর ইউনূস যদি রিজাইন করেন তাহলে দেশে এক বিরাট শূন্যতা তৈরি হবে এবং সেই শূন্যতার পরিসমাপ্তি কী হবে সেটা খুবই অনিশ্চিত। তো সুতরাং দেশকে আবার আরেকটি ক্রাইসিসে ফেলে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যতে জোর দিয়ে বলেন, এত ঘটনা প্রবাহের পরও সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি সরকারের প্রতি সমর্থন উঠিয়ে নিবে। ইউনূস সাহেবের মতো লোক এখানে, তিনি নিজে বলতেছেন তিনি ব্যর্থতার দিকে যাচ্ছেন, তিনি কাজ করতে পারছেন না। তো সেটা আমরা চাই না। আমরা চাই যে উনি কাজ করুক এবং সেই জন্য উপদেষ্টা পরিষদ আরও ছোট করুক, ওই তত্ত্বাবধায়ক সরকারের আদলে, এবং অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুক। এমন রাজনৈতিক সংকটের পিছনে রাজনীতিবিদদের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে দলগুলোকে প্রধান উপদেষ্টাকে সমর্থন জানানোর পরামর্শও দেন তিনি। প্রফেসর ইউনূসের কোনো বিকল্প নেই। প্রফেসর ইউনূসের ব্যক্তিত্ব, প্রফেসর ইউনূসের অতীত, প্রফেসর ইউনূসের বিশ্বজোড়া খ্যাতি আমাদের একটি ক্যাপিটাল এবং প্রয়োজনীয়। এবং যদি প্রফেসর ইউনূসকে চলে যেতে দেওয়া হয়, আরও একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলির উচিত প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বোঝানো, প্রফেসর ইউনূসকে অনুরোধ করা যে তিনি যাতে এইরকম অনাকাঙ্ক্ষিত একটি পদত্যাগের সিদ্ধান্ত না নেন। আধিপত্যবাদী ষড়যন্ত্র মোকাবেলা ও দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় যাত্রা করাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জাওয়াত মাহমুদ, এখন, ঢাকা। স্বাধীনতার 54 বছরেও নিজ দেশে ভোটাধিকার পাননি প্রবাসী বাংলাদেশিরা। পরবর্তী জাতীয় নির্বাচনের আগেই বিষয়টি সুরাহার দাবি যুক্তরাজ্য প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং নির্বাচন কমিশনের বিবেচনায় থাকলেও এই পদ্ধতিতে আস্থা রাখতে পারছেন না যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। আরও জানাচ্ছেন শরীফুল চৌধুরী। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভরশীল দেশের অর্থনীতি, তাও জাতীয় নির্বাচনে ভোটদানের মতো মৌলিক অধিকার থেকেই বঞ্চিত প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি।
হাজারো কষ্ট সয়ে দূর প্রবাসেও দেশকে লালন করা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা অংশ নিতে পারেন না দেশের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তে। সংবিধান সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করলেও প্রবাসীদের সে অধিকার কাগজে কলমেই সীমাবদ্ধ। স্বাধীনতার 54 বছর পরে এসে হলেও নিজ দেশে ভোটাধিকারের দাবি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের। আমার যে ভোটাধিকারটা নাই এই জিনিসটা মানিয়ে নেওয়া একটু কষ্টকর লাগে। বিদ্যমান আইনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার থাকলেও অর্ধশতকের কোনো নির্বাচনে সেটির প্রয়োগ হয়নি। নির্বাচন কমিশন বলছে পরবর্তী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করা অন্যতম লক্ষ্য। তবে কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পোস্টাল ব্যালট সময় সাপেক্ষ আর অনলাইন ভোটিং অজনপ্রিয় বলে বিবেচনায় রয়েছে প্রক্সি ভোটিং। এ পদ্ধতিতে সঠিকভাবে মতের প্রতিফলন নাও ঘটতে পারে বলে শঙ্কা যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির। তারা প্রক্সি ভোটের ব্যাপারে বলছেন যে একজন প্রতিনিধি মনোনীত করবেন প্রবাসী এবং তিনি যাকে মনোনীত করবেন তিনি সেই ভোটটি প্রদান করবেন তার পক্ষে দেশে, কিন্তু এটাও নিশ্চিত নয়। আমার ভোটাধিকার যে নিশ্চিত হব যে সে আমার মনোনীত ব্যক্তিকে দিয়েছে সেটা আমি পুরোপুরিভাবে আশ্বস্ত হতে পারছি না, এজন্য এটাকেও আমরা গ্রহণ করতে পারছি না। প্রবাসীদের দাবির মুখে 2008 সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপর তৎকালীন নির্বাচন কমিশন প্রথমবার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগী হয়, যদিও সেসব উদ্যোগও বেশিদূর এগোয়নি। কারণ হিসেবে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন কমিউনিটি নেতৃবৃন্দ। 2024 সালে প্রবাসী বাংলাদেশিরা প্রায় $2700 কোটি রেমিটেন্স পাঠান। প্রবাসী আয়ের তালিকায় বিশ্বের 7ম শীর্ষ অবস্থানে বাংলাদেশ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভোটাধিকার নিশ্চিতের দাবি প্রবাসীদের। আগামী নির্বাচনের আগেই ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু হবে এমনটা প্রত্যাশা প্রবাসীদের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। রাজধানীর যাত্রাবাড়ি পার্কে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। শুক্রবার রাতে 10টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় পুলিশ। শুক্রবার রাত 12টার দিকে সেনাবাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে একটি ককটেল যাত্রাবাড়ি পার্কে ছুঁড়ে মারা হয়। এই সময় মেলায় শিশুরা ছিল আরও অনেক দর্শনার্থীও। আশেপাশে সিসি ক্যামেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মূলত মারা হয়েছে একদম ওই গেটটাতে, মূলত ওই মেলা কেন্দ্র করে বললেও ভুল হবে, ওখানে বাচ্চারাই ম্যাক্সিমাম দৌড়াদৌড়ি করে, ওই জায়গাটাতে মারা হয়েছে। সন্দেহ করা হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে মারা হয়েছে। তবে আমাদের সবচেয়ে বড় যে আমাদের দাবি একটাই, যে এই হামলার সাথে যারাই জড়িত রয়েছে অতি দ্রুত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যেন পরবর্তীতে এরকম হামলার শিকার আর কোনো এলাকা না হওয়া লাগে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সাভারের ঢাকা আরিচা মহাসড়কের পাশে এবং ঢাকা উত্তর সিটির আমিনবাজার ল্যান্ডফিল্ড স্টেশনে উন্মুক্তভাবেই ফেলা হচ্ছে টনকে টন বর্জ্য। প্রতিনিয়ত আগুনে পুড়িয়ে ফেলা হয় এইসব বর্জ্য। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অপরদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। হুমায়ুন কবিরের প্রতিবেদন। সাভার বাসস্ট্যান্ড থেকে আমিনবাজারের সালেপুর ব্রিজ পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পাশে অন্তত 10টি স্থানে ফেলা হচ্ছে বর্জ্য। মহাসড়কের উভয় পাশে ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে ফেলে রাখা বর্জ্যের কিছু অংশ জ্বলছে আগুনে। দুর্গন্ধে নাক চেপে ধরে চলাচল করতে বাধ্য হচ্ছেন সড়কটির ব্যবহারকারীরা। রাস্তার পাশে যেভাবে ময়লা ফেলছে, আমাদের যাতায়াতে অনেক কষ্ট হয়। যাতায়াতের সময় বমি চলে আসে, যে গন্ধে আমরা চলাচল করতে খুব কষ্ট হয়। জায়গা ফালান ছাড়া তার জায়গা নাই, ওই জায়গাও ফালায়, ওইদিকে ফালায়, এদিকেও ফালায়। যাত্রীরাও যাইতে পারে না, বমি করে দেয় গন্ধে, আমরাও গাড়ি চালাতে পারি না। এটা আসলে একটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। এদিকে মহাসড়কে ময়লা ফেলার বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের পাশেই ফেলতে বাধ্য হচ্ছেন তারা। কোনো জায়গায় না, কোনো হিত নাই। আমার ময়লা ফেলাইলে জায়গা ভাও করে দেখ, আমি সেই জায়গায় ময়লা ফেলাই। দেশের মানুষ ফেলে, আমরাও ফেলা যাই। কি কম এলাকায় ময়লা ফেলানোর জায়গা নাই ভিতরে। লোকজন হাঁটাচলা করে, হাঁটাচলার অবস্থায় বাজারে যায় বা কর্মস্থানে যায়, এই সময় যাওয়ার কালে এই সব ময়লাগুলি ফালায় আর। ঢাকা আরিচা মহাসড়কের দুই ধারে দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলা ও তা পোড়ানোর কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।
দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়াও রয়েছে অগ্নি দুর্ঘটনার শঙ্কা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অগ্নি দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমিনবাজার থেকে শুরু করে গোটা হাইওয়ে রোডটা নয়ারহাট এদিকে চন্দ্রা পর্যন্ত যান, এটা গোটাটাই কিন্তু একটা ময়লার বাগার, পরিবেশ দূষণে পরিণত হয়েছে। এইসব ময়লা স্তূপ করে আবার পুরানো হচ্ছে। এই পুরানোর কারণে অগ্নি দুর্ঘটনার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি কিন্তু ধোঁয়ায় পরিবেশ দূষণ, নানা ময়লা পুরানোর কারণে একটা ব্যাপক কিন্তু স্বাস্থ্যহানি হচ্ছে এবং এটা কিন্তু কোনো অবস্থায় কাম্য নয়। অবৈধভাবে মহাসড়কের পাশে যারা ময়লা ফেলছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে যত্রতত্র ময়লা না ফেলার নির্দেশনা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা হলো যে অবৈধভাবে ময়লা ফেলবে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রায়শই মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসি এবং তাদেরকে যাতে নিবৃত্ত করা যায়। পুলিশ সহ রাতে যারা টহল পুলিশ থাকে, তারপর আমাদের ট্রাফিক পুলিশ থাকে, তারপরে আমাদের হাইওয়ে পুলিশ থাকে এবং আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব যাতে ময়লাটা না ফেলে। মহাসড়কে আবর্জনা ফেলার বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার। মানিকগঞ্জের হরিরামপুরে কোটি টাকায় সড়ক সংস্কার কাজ চলছে, তবে নিম্নমানের সামগ্রী সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এদিকে সময়মতো কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে অন্তত 10 গ্রামের মানুষ। এমন অবস্থায় ঠিকাদারকে সরানোর নির্দেশ দিয়েছে এলজেডি। বিস্তারিত আসাদ জামানের প্রতিবেদন। মানিকগঞ্জের হরিরামপুরের কান্ঠাপাড়া থেকে বহলাতুলি বাজার পর্যন্ত 2 কিলোমিটারের সড়ক। দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে ভাঙা সড়কের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। গেল নভেম্বরে শুরু হয় সংস্কার কাজ। চলতি বছরের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শুধু ইট ফেলেই দায় সেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর এন্টারপ্রাইজ। 1,01,10,000 টাকায় সড়ক সংস্কার কাজের শুরু থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জানান, সড়কে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া, যার কারণে সড়কের স্থায়ী হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বহলাতলি, সট্টি, সুলতানপুর, করিমকান্দি সহ অন্তত 10টি গ্রামের মানুষ। নাম্বার ছাড়া ইটের খোয়া, এই খোয়া দিয়ে যদি এই রাস্তা করে তাহলে তো রাস্তা থাকবো না। এই 2 নাম্বার খোয়া দিয়ে যদি কাজ করে, ঠিক আছে, দেখা যাক 1 বছর পর আবার নষ্ট হয়ে যাবে। তো রাস্তার ইট বালি সিমেন্ট এনে তো খুব ভালো না, কিন্তু এটা আরো ভালো করে দিতে হইবে। এলজিডি কর্তৃপক্ষ বলছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এরই মধ্যে ঠিকাদারকে দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নলেজ আসার সাথে সাথে আমরা তাকে এগুলা এখান থেকে অপসারণ করতে বলছি এবং 3 দিনের সময় দিচ্ছি। 25 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আপনি একদম পুরো রাস্তা কমপ্লিট পাবেন। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ কাজ করায় এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। একদিকে যেমন বাড়ছে জনদুর্ভোগ, অন্যদিকে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এখন দেখার বিষয় প্রশাসনের নজরদারি কতটা কার্যকর হয়। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাজার। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যের ওপর এবার 50% সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আইফোনের ওপর 25% শুল্ক আরোপ করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টের মাধ্যমে এই কথা জানান ট্রাম্প নিজেই। আগামী 1 জুন থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে মার্কিন শেয়ার বাজারে কমতে শুরু করেছে স্টকের দর, এছাড়া নিম্নমুখী ডলারের দরও। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতায় আসার পর অনেকটা খ্যাপাটে স্বভাবের হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। তার একের পর এক সিদ্ধান্ত ভাবিয়ে তুলছে বিশ্বের অন্যান্য দেশগুলোকে, যার মধ্যে বাণিজ্য যুদ্ধের ঘোষণা অন্যতম। এবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর 50% সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বিষয়টি জানান তিনি, যা কার্যকর হবে 1 জুন থেকে। এর আগে ইউরোপের পণ্যের ওপর 20% সম্পূরক শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, তবে পরে তা অর্ধেকে নামিয়ে 10% করার ঘোষণা দেয় হোয়াইট হাউস, যা জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। এ সময়ের মধ্যে ইউরোপের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার সুযোগ দেন ট্রাম্প। তবে আলোচনার সময় শেষ হওয়ার আগে ইউরোপের উপর এ হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের প্রতিক্রিয়া জানিয়েছে ইইউভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউরোপীয় কমিশন সংকট সমাধান করবে বলে প্রত্যাশা। Sie hat unsere volle Unterstützung, indem sie unsere Zugänge zu dem amerikanischen Markt bewahren will. Und ich glaube, derartige Zölle helfen niemandem, sondern führen nur dazu, dass die wirtschaftliche Entwicklung ইউরোপের দেশগুলোর উপর 50% শুল্ক আরোপের পাশাপাশি অ্যাপেলের আইফোনের উপরও 25% শুল্ক ধার্যের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি আইফোনের উপর শুল্ক দিতে হবে না মার্কিন এই প্রতিষ্ঠানকে। ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন খোদ মার্কিনরাই। Got something in his head and he just thinks everything's going to be cool and it's not, and we're all going to suffer from it. And of course he's a multi-whatever heir. I think it's idiotic. I think tariffs have never worked, and I think this would be a tax on the consumer. Help financial markets doesn't help certainty. It would be better to have just pure clarity. So the back and forth is a bit unnerving if you're an investor. ইউরোপের দেশগুলোর উপর ট্রাম্পের 50% শুল্কের হুঁশিয়ারির পরই নিম্নমুখী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শেয়ার বাজার কমতে শুরু করেছে স্টকের দর, এছাড়াও নিম্নমুখী ডলারের দরও। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে বোস্টন ফেডারেল কোর্ট। বিচারককে অনির্বাচিত উল্লেখ করে রুলের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে উল্লেখ করা হয় আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া প্রায় 400 বছর পুরনো বিশ্ববিদ্যালয়টি পূর্ণতা লাভ করবে না। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে হার্ভার্ডের $230 কোটি তহবিল আটকে দেওয়ার পাশাপাশি কর মুক্তি সুবিধা বাতিল করে ট্রাম্প প্রশাসন। 2024-25 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়ন করছে 6,800 শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর 27%। সুইজারল্যান্ডে উন্মোচন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু 3D প্রিন্টেড টাওয়ার। নাম দেওয়া হয়েছে টর আলফা। ঐতিহাসিক একটি গ্রামকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই দেশি বিদেশিদের মনোযোগ আকর্ষণে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে এই স্থাপনা। এর মাধ্যমে জনসংখ্যা শূন্যের কোটায় নেমে আসতে যাওয়া গ্রামটি আবারও প্রাণ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান। পাহাড় আর সবুজ অরণ্যে ঘেরা চারদিক, মাঝখানে ছোট্ট এক বসতি, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 3D প্রিন্টেড হোয়াইট টাওয়ার। দৃশ্যটি সুইজারল্যান্ডের ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্যে ঘেরা ছোট্ট গ্রাম মুলেক্সনের। টর আলভা নামক দৃষ্টিনন্দন এই 3D প্রিন্টেড টাওয়ারটি প্রায় 30 মিটার উঁচু। সাদা কংক্রিটের 3D প্রিন্টেড এই স্থাপনা দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়, ইটিএইচ জুরিক এবং অরিজিন সাংস্কৃতিক ফাউন্ডেশনের সহযোগিতায় তৈরি। এটি বিশ্বের সবচেয়ে উঁচু 3D প্রিন্টেড টাওয়ার বলে দাবি তাদের। So to ensure that the tower can be dismounted and reassembled, it consists of several pieces which are similar to prefabricated concrete, actually. Yeah, the process is scalable. I'm a bit skeptical whether we'll bring it to construction site. টর আলভা নামক এই বিশেষ টাওয়ারটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য ডিজাইন করা। এমনকি যে গ্রামে এটি তৈরি করা হয়েছে সেখানকার বর্তমান বাসিন্দা মাত্র 11 জন, জনসংখ্যা আরও কমতির দিকে। তাই আকর্ষণীয় 3D প্রিন্টেড টাওয়ারের তৈরির পেছনে আরেকটি বড় লক্ষ্য হল ঐতিহাসিক এই গ্রামকে পুনরুজ্জীবিত করে তোলা। নির্মিত এই অবকাঠামোতে ভাস্কর্যযুক্ত
কংক্রিটের কলাম রয়েছে ৩২টি, যেগুলো রোবোটিক প্রিন্টিং পদ্ধতিতে তৈরি, যা জুরিখের পাবলিক বিশ্ববিদ্যালয়টির গবেষকদের দ্বারা উদ্ভাবিত এক অভিনব নির্মাণশৈলী হিসেবে ইতিমধ্যে বাহবা পাচ্ছে। That tower is actually a multi-story building, 4 stories, consists of the respective floors and 32 3D printed concrete columns. রাতে টাওয়ারটির আলোর খেলা যে কারো মনকে রাঙিয়ে তুলবে। মনে হবে এটি পৃথিবীর এক কোণে স্বর্গের এক প্রতিচ্ছবি, যা দেশি বিদেশি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। এতে 15 শতকে এক ওয়ালসার গোষ্ঠী দ্বারা প্রতিষ্ঠিত গ্রামটি আবারও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাজার। এবার খেলা প্রসঙ্গ। দেশের ফুটবলকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে এবার ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে বিশেষ পরিকল্পনা করছে বাফুফে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের প্রচারণায় শিগগিরই টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ দেবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আর কি কি পরিকল্পনা আছে বাফুফের, তারই বিস্তারিত জানাচ্ছেন তাসওয়ান নাফি। এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ, যাতে বর্তমানে অনুসারী 12 লাখেরও বেশি। দিন দিন যা আরও বাড়ছে। এক হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবলের দৃশ্যপটই পাল্টে গেছে। মাঠ ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ছে আলাপ আলোচনা। ফুটবল ফেডারেশনও তাই নজর বাড়িয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। এরই মধ্যে বাফুফের ডিজিটাল মাধ্যমকে এগিয়ে নিতে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো। নিজের থেকেই আপনার টিকটক, ইউই থেকে মিডল ইস্ট অফিস থেকে যোগাযোগ করেছে। তারা আমাদের এই ফেসবুকের মুভমেন্ট দেখে তারা ইচ্ছা পোষণ করেছে আমাদের সাথে এক ধরনের পার্টনারশিপ করার জন্য, যেটা এখন আমরা যাচাই সাপেক্ষে আছে। আমরা তাদেরকে বলেছি যে তোমরা কি করতে চাও আমাদেরকে ডিটেল বলো, এবং কোনো মেম্বার কান্ট্রি অথবা কোনো লিগ কিংবা কোনো ক্লাবের সাথে তোমরা কিভাবে কাজ করো আমাদেরকে অ্যাকচুয়াল কেস স্টাডি শেয়ার করো। প্রাইমারিলি আমাদের বাকি 4 থেকে 5টা প্ল্যাটফর্মে আমরা যাব। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের প্রচারণায় শিগগিরই টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। খুব শিগগিরই ডিজিটাল এজেন্সিকে টেন্ডার কল করব। ওই প্রফেশনাল একটা এজেন্সি নেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা কাজ করবো, বিকজ এখন ফেসবুকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাট ওয়েব পেজে আমাদের অনেক কাজ করার বাকি আছে। তো আমরা ধাপে ধাপে কাজগুলি করছি। শুধু ডিজিটালেই নয়, ফুটবল উন্নয়নে মাঠগুলোকেও আন্তর্জাতিক মানের করার কথা ভাবছে বাফুফে। এছাড়া জাতীয় স্টেডিয়াম নিয়ে বিশেষ আরও পরিকল্পনার কথা জানান ফেডারেশনের এই কর্তা। যেখান থেকে আপনার মাঠ দেখা যায় না, ওই চেয়ারগুলো রিমুভ করে ফেলতেছি। রিমুভ করে আমরা একটা সুন্দর বা খেলা দেখার জন্য একটা পরিবেশ তৈরি করতেছি। প্রবাসী ফুটবলার এনে মাঠের ফুটবলের উন্নতির পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দিকেও নজর আছে বাফুফের। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে যার অনেকাংশই দৃশ্যায়ন করার পরিকল্পনা রয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদ ঘিরে রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের 18টি পশুর হাট, আবাসিক এলাকায় হাট বসানোর উদ্যোগে নগরবাসীর ক্ষোভ। দেশি কাঁচা চামড়ার দাম নেই, উল্টো বছরে $100 মিলিয়ন আমদানি, রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি আইফোনের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, উল্টাপাল্টা সিদ্ধান্তে ক্ষুব্ধ মার্কিনিরা। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনায় টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত বাফুফের, আন্তর্জাতিক মানের মাঠ তৈরির পরিকল্পনা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।